আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে মুঘল সাম্রাজ্যের আমরা প্রথম ক্লাস ডিসকাস করেছিলাম। তো আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ফাউন্ডার বাবর সম্পর্কে এবং তার পুত্র হুমায়ুন সম্পর্কে ডিসকাস করেছিলাম, তাই তো? এবং আমরা দেখলাম কিভাবে যে হুমায়ুনের পরে হুমায়ুনকে 15 বছরের জন্য, মানে 1540 থেকে 1555 পর্যন্ত এক্সাইলে কাটাতে হয়েছিল, পালিয়ে পালিয়ে পাড়া যেতে হয়েছিল। সেই টাইমের মধ্যে ভারতে হচ্ছে শের শাহ সুরি, তার ডাইনেস্টি, সুরি ডাইনেস্টি, সুরি বংশ মানে প্রতিষ্ঠা করেছিল এবং সেটা পালন করেছিল। তো আজকে আমরা সেটা সম্পর্কে পড়বো, সুরি ডাইনেস্টি, এটাকে আমরা শের শাহ সুরি বংশ বলছি। সেটা হচ্ছে 1540 থেকে 1555 সুর বংশ, যেটা শের শাহ সুরির সম্পর্কে আজকে আমরা প্রথমে ডিসকাস করব। তারপর আমরা দেখবো সেখান থেকে কিভাবে আকবর ক্ষমতা আরোহণ করলো। তো আজকে আমাদের টপিক সেটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। তো দেখো, প্রথমত যে আমরা যদি প্রথমেই আমি একদম হুমায়ুনের যেটা আমি বললাম সেটা আমি একটু পরে ডিসকাস করছি। প্রথমে শের শাহের একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি, যে শের শাহ কে ছিল, শের শাহ কোথা থেকে পাওয়ার পেলো, ক্ষমতা পেলো, শের শাহের সাথে বাবরের কি সম্পর্ক ছিল, যে আজকে শের শাহকে এতটা পাওয়ারফুল বানানোর পেছনে বাবরের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখবো। তারপর বাবরের সাথে এত ভালো সম্পর্ক হওয়ার পরে কেন শের শাহ হুমায়ুনকে সরিয়ে বসলো, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করবো। ওকে, তো যাই হোক, দেখো, তো শের শাহের জন্ম, শের শাহের যে জন্ম সেটা 1472 খ্রিস্টাব্দে, 1472, 1472 খ্রিস্টাব্দে শের শাহের জন্ম। এবার এটা সম্পর্কে বিভিন্ন বইয়ে দুটো দুটো সোর্স পাবে। এক জায়গায় 1472 পাবে, অনেক জায়গায় 1486 পাবে, 1486 পাবে। ঠিক আছে, দুটো ডেট অফ বার্থ পাওয়া যায়, কিন্তু তার মধ্যে 1472টা বেশি অথেন্টিক। বেশি জায়গায় 1472-এরই মেনশন রয়েছে, কিন্তু আমি দুটোই বললাম কারণ দুটো সম্পর্কে বিভিন্ন জায়গায় মেনশন করা রয়েছে। তো 1472-তে শের শাহের জন্ম হয়েছিল কোথায়? বিহারে। বিহারে হুশিয়ারপুর জেলা রয়েছে, একটা জেলা রয়েছে, সেটা হচ্ছে হুশিয়ারপুর। ঠিক আছে, সেটা তোমরা হয়তো শুনেছো, হুশিয়ারপুর বা হুশিয়ারপুর জেলা। সেখানে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে সাসারাম, যেখানে শের শাহের সমাধি অবস্থিত, যেখানে জন্মস্থান, সেখানেই কিন্তু শের শাহের সমাধিও অবস্থিত। এটা শের শাহের ইচ্ছে ছিল তার জন্মস্থানে তার সমাধি যেন থাকে। তো এখানেই তার জন্ম হয়েছিল আর এখানেই তার সমাধি দেওয়া হয়েছে, যেটা তার ইচ্ছে ছিল। তো শের শাহ জন্মগ্রহণ করেছিল যখন, শের শাহের যে প্রকৃত নাম, রিয়েল নেম, প্রকৃত নাম, কেউ বলতে পারবে শের শাহের প্রকৃত নাম কি ছিল? শের শাহের প্রকৃত নাম এনিবডি, কারো আইডিয়া আছে? তার নাম ছিল ফরিদ খান। শের শাহের প্রকৃত নাম ছিল কি? ফরিদ খান। এবার তার যে পিতা, শের শাহের যে পিতা ছিল বা বাবা ছিল, তার নাম ছিল হাসান, যেটা আমাদের খুব বেশি লাগবে না, হাসান সুর তার পিতার নাম ছিল, সেটা আমাদের প্রয়োজন নেই। কিন্তু অ্যাকচুয়ালি শের শাহের পিতা বিলং করতো এই সাসারামের জায়গিরদার হিসাবে। আমরা জায়গিরদার সম্পর্কে বুঝি যেই জায়গার ট্যাক্স কালেক্টর হিসাবে। তো তার পিতা ছিল সাসারামের একজন জায়গিরদার। ফলে ছোটবেলা থেকেই বুঝতে পারছো যে শের শাহ একটা মোটামুটি একটা ভালো ফ্যামিলি বা বড় একটা ফ্যামিলি থেকে বিলং করত। এবং জায়গিরদার হিসেবে তাহলে কার ছিল? তাহলে অবভিয়াসলি 1472 বা এই সময়ে যদি আমরা দেখি, তাহলে সেই সময় ভারতে কোন ডাইনেস্টি ছিল? ভারতে সেই সময় লোদি বংশ ছিল, জানি তো? জানি না, জানি না। লোদি ডাইনেস্টি ছিল, সিকান্দার লোদি টাইম পিরিয়ড ছিল। তাহলে সেভাবেও কোশ্চেন আসতে পারে যে সিকান্দার মানে যে শের শাহের যে পিতা, কার জায়গিরদার ছিলেন? করতে পারি আমরা যে সিকান্দার লোদির জায়গিরদার ছিলেন সেই সময় বিহারে। ওকে, বোঝা গেল? মোটামুটি ক্লিয়ার হলো। এরপর পরবর্তীকালে যখন শের শাহ একটু বড় হলেন, তখন একজন মানে সিকান্দার লোদির একজন কর্মী ছিল। সিকান্দার লোদির সময় একজন বাংলাতে আফগান শাসক ছিল, তার নাম ছিল জামাল খান। জামাল খান, জামাল খান ছিল সিকান্দার লোদির সময় নিযুক্ত একজন আফগান প্রশাসক, আফগান শাসক। আফগান শাসক ছিল জামাল খান, যেটা সিকান্দার লোদি বিহারে তাকে অ্যাপয়েন্ট করেছিল। সেই জামাল খান কি করলো? শের শাহকে বিহারের জায়গিরদারি দিল।
বিহারের জায়গিরদার দিল। তার মানে বিহারের জায়গিরদার পেল কে? শেরশাহ পেল। কার কাছ থেকে? জামাল খানের কাছ থেকে। এই নামগুলো আমাদের কিন্তু পড়তে হয়, মেনশন আমাদের প্রয়োজন। ওকে, দেখো কোনো অসুবিধা হলে, কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে বলবে, স্যার এটা বুঝতে পারলাম না আরেকবার বলুন, অবশ্যই বলুন। এরপর এরপর সময় দেখো আস্তে আস্তে এগোচ্ছে, এগোনোর পরে এলো 1522, 1522 খ্রিস্টাব্দ। তখন শেরশাহ যথেষ্ট বড় হয়ে গেছে, ঠিক আছে, যথেষ্ট পাওয়ারফুল বা বড় হয়েছে। সেই সময় বিহারের একজন শাসনকর্তা ছিল, তার নাম ছিল বাহার খাঁ লোহানী। বাহার খাঁ লোহানী। সেই বাহার খাঁ লোহানীর সময়ে শেরশাহ কিন্তু তার আন্ডারে চাকরি করত 1522-তে। এই সময় বাহার খাঁ লোহানীর সময় যখন শেরশাহ শাসন করতো, সেই সময় একটা বাঘের সঙ্গে শেরশাহ লড়াই করেছিল। একটা বাঘের সাথে শেরশাহ মাত্র একটা ছুরি নিয়ে লড়াই করেছিল, এবং ছুরি নিয়ে লড়াই করে বাঘটাকে হত্যা করেছে। বোঝা গেছে? এইটাতে বাহার খাঁ লোহানী খুশি হয়ে তাকে উপাধি দিয়েছিল শের খাঁ। এটা আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে শেরশাহ শের খাঁ উপাধি কার কাছ থেকে পেয়েছে? কি হবে? বাহার খাঁ লোহানীর কাছ থেকে। কিসের জন্য? বাঘের সাথে তার একটা ছুরি নিয়ে লড়াই করেছিল, সেই কারণে শেরশাহ তাকে যথেষ্ট বেশি, শেরশাহকে বাহার খাঁ লোহানী যথেষ্ট বেশি পছন্দ করত। এই কারণে বাহার খাঁ লোহানী দেখলো যে শেরশাহ যথেষ্ট একজন গুড এলিগেন্ট, মানে ভালো লোক। এই কারণে কি করলো যে বাহার খান লোহানী তার পুত্র, বাহার খান লোহানীর পুত্র ছিল, তার নাম ছিল জালাল খান। ঠিক আছে, তার নাম ছিল জালাল খান। তো সেই জালাল খান তখন ছোট ছিল, নাবালক ছিল। তো জালাল খান প্রোটেক্টর, মানে জালাল খানকে শিক্ষা দেওয়ার জন্য শের শাহকে বললো যে তুমি আমার ছেলে জালাল খানকে প্রোটেক্ট করো, শিক্ষা দাও, তাহলে আমি তোমার সবকিছু দেখবো। ভালো অফার, শের শাহের ক্ষেত্রে এটা একটা ভালো রকম অফার রয়েছে যে তার ছেলে জালাল খানকে দেখলে শের শাহকে সে ভালো দেবে। কিন্তু বাহার খান লোহানির সাথে শের শাহের একটা মত পার্থক্য দেখা দিল। অবভিয়াসলি এইরকম যেগুলো কেউ কাউকে মানে প্রেফার করলে সেখান থেকে একটা গন্ডগোল আসা কিছুদিনের মধ্যে স্বাভাবিক। এই কারণে বাহার খান লোহানির আন্ডার থেকে বেরিয়ে এসে 1527, 1527 খ্রিস্টাব্দে শের শাহ কি করলো? বাবরের কাছে গেল। ঠিক আছে, কারণ 1526-এ বাবর দেখো ভারতে পৌঁছে গেছে পানিপথের যুদ্ধের মাধ্যমে। ক্লিয়ার? তো বাবরের কাছে গেল এবং বাবরের কাছে বাবরের হচ্ছে চাকরি নিল, বাবরের কাছে চাকরি গ্রহণ করলো কে? শেরশাহ। তার মানে দেখো বাবরের ক্লোজ হলো, বোঝা গেল বাবরের ক্লোজ হলো। এবার হেল্প করলো কি, যে যাতে বাহার খান লোহানকে, হ্যাঁ, তো বাহার খান বাবরের কাছে এই সময় চাকরি পেল। এবার দেখো টাইম দেখো এরপরে যেতে থাকলো, তার মানে বাহার খান লোহানির কাছ থেকে যথেষ্ট বেশি দূরে যাওয়া শুরু করলো। ওকে, তার মানে তারপর যখন বাবরের সাথে পাওয়ারফুল, বাবরের সঙ্গে তার ঘনিষ্ঠতা হলো, তাহলে বাহার খান লোহানি সেখানে উইক হয়ে গেল। উইক হওয়ার সাথে সাথে 1528, 1528 খ্রিস্টাব্দে শের শাহ কি করলো? এই বাহার খান লোহানিকে সরিয়ে দিল। ঠিক আছে, বাহার খান লোহানিকে সরিয়ে দিয়ে জালাল খানকে, যাকে বলা হয়, ক্যাপচার করে নিল। মানে বললো জাহালাল খানই থাকুক, কারণ সেখানকার সাধারণ মানুষ রয়েছে, তারা তো প্রোটেস্ট করবে। এই কারণে 1528 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? এই জালাল খানের অভিভাবক হয়ে গেল, কারণ তার বাবা মারা গেছে, অভিভাবক হয়ে গেলেন। তো অভিভাবক হওয়ার কারণে কি হলো? দেখো ডাইরেক্ট কোনো জায়গা কঙ্কার করলে সেখানকার লোকরা কিন্তু প্রোটেস্ট করে, এই কারণে সরাসরি কিন্তু দখল করা যায় না। এর ফলে কি হলো? জালাল খানের যখন অভিভাবক হলো, তাহলে পুরো অ্যাডমিনিস্ট্রেশন শের শাহ অ্যাটেন্ড করছে, শের শাহ দেখছে। এবং 1529, 1529 খ্রিস্টাব্দে শের শাহ কি হলো? বিহারের স্বাধীন শাসক হলো, মানে জালাল খানকে সরিয়ে বিহারের স্বাধীন শাসক হয়ে গেল। তাহলে দেখো শের শাহের ক্ষমতা আস্তে আস্তে কিভাবে হলো, বলো, পুরো গল্পটা বুঝতে পারলে বলবে, পুরো গল্প বুঝতে পারলে বলবে। জালাল খানের অভিভাবক হলেন শেরশাহ, তাই তো? জালাল খানের এখানটা অভিভাবক হলেন শের শাহ, একদম। ঠিক আছে, ঠিক আছে। কারণ কি, তার পিতা মারা গেছে, বাহার খান লোহানী মারা গেছে, তাহলে জালাল খান তখন নাবালক রয়েছে, তাহলে তার যদি অভিভাবক হয়ে যায় তখন সবাই তাকে বলবে না ঠিক আছে সে ক্যাপচার করেনি,
মানে সেখানকার জনগণের সিম্প্যাথি নিল, 1 বছরের মধ্যে জালাল খানকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতা ক্যাপচার করে নিল। প্রত্যেকটা একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী আস্তে আস্তে নিজেদেরকে কি করলো, ক্ষমতার মধ্যে চলে এলো। বোঝা গেল? ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছো আশা করি। 1529 দেখো ক্ষমতা পেয়ে গেল। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন। দেখবো তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। স্যার বলছি, ওই শেরশাহর যে উপাধিটা স্যার, ওটা 1522? 1522 নয়, এক্সাক্ট সাল বলা সম্ভব নয়, ধরে রাখতে পারো 1524 থেকে 25, এই টাইম। মোটামুটি 22, 23, 24, মোটামুটি 22-এর পরে। এক্সাক্ট কত মানে কবে হয়েছিল সেটা বলা যায় না। বাহার খান লোহানির সঙ্গে শেরশাহ ক্লোজ হয়েছিল 1522-তে, তাহলে 1522-এর পরে ঘটনাটা কোনো এক সময় ঘটেছিল। এর কোনো মানে প্রেফারেন্স, কোনো সাল নেই। ধরা যেতে পারে, তাই তো স্যার? অ্যাপ্রক্স ধরা যেতে পারে, একদম একদম। যেগুলোর সাল আছে সেগুলো আমি সাল এক্স্যাক্টলি বলে দেবো, আর যেগুলোর অ্যাপ্রক্স কোনো সাল নেই সেগুলোর বলা সম্ভব নয়। ওকে, ওকে স্যার, ওকে স্যার। দেখো ভুল ইনফরমেশন দিয়ে লাভ নেই, যেগুলো অ্যাপ্রক্স সেগুলো অ্যাপ্রক্স। যেগুলো আমার কাছে মানে কনফার্ম ডেটা রয়েছে সেগুলো আমি কনফার্ম ডেটা দিই। ওকে, তাহলে এইভাবে কি হলো, বিহারের স্বাধীন শাসক হলো। এবার দেখো সিংহাসনে দেখো বসে গিয়েছে সেদিকে কে, হুমায়ুন বসে গেছে। তাহলে হুমায়ুনের সাথে কনফ্লিক্ট হওয়া শুরু হবে। তাহলে 1530, 1530 খ্রিস্টাব্দে কি হলো, হুমায়ুন তখন ক্যাপচার করতে এলো একটা দুর্গ, সেটা হচ্ছে চুনার দুর্গ। চুনার দুর্গ ক্যাপচার করতে এলো কে, হুমায়ুন। সেটা কোন জায়গায় চুনার দুর্গ? চুনার দুর্গ আমাদের বিহার উত্তরপ্রদেশের বর্ডারের অঞ্চল। চুনার দুর্গ ক্যাপচার করতে এলো কে, হুমায়ুন। তাহলে হুমায়ুন যখন ক্যাপচার করতে এলো সেই জায়গায় শের শাহ বিহারে রয়েছে, তাহলে শের শাহের সাথে হুমায়ুনের যে একটা কনফ্লিক্ট দেখা দেবে। তাহলে প্রথম শের শাহের সাথে হুমায়ুনের কনফ্লিক্ট হলো 1530 খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করতে। কিন্তু সেই জায়গায় দেখো শের শাহ তখন এতটা কিন্তু পাওয়ারফুল ছিল না, এতটা, সে তো সেই সবেমাত্র রাজা হলো, তাহলে এতটা পাওয়ারফুল নেই। হুমায়ুন পুরো একদম সৈন্য টৈন্য পেয়েছে। ফলে এই চুনার দুর্গের সময় শের শাহ কি হলো, হুমায়ুনের কাছে মৌখিক বশ্যতা স্বীকার করল। মৌখিক ভাবে বললে ঠিক আছে আমি তোমার আন্ডারে থাকতে পারবো, মৌখিক বশ্যতা স্বীকার করল। মানে শের শাহ মেনে নিল যে বাবু আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। একটা মৌখিক বশ্যতা হুমায়ুনের কাছে শের শাহ স্বীকার করল। ঠিক আছে, কিন্তু সবসময় এগুলোকে হেরে যাওয়া বলে না, এগুলোকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা। ওকে, এরপর 1534 এলো, 1534 খ্রিস্টাব্দ এলো। 1534-এ কি হলো, একটা যুদ্ধ হলো, সেটা হচ্ছে ব্যাটেল অফ সুরজগড়। সুরজগড়ের যুদ্ধ, ব্যাটেল অফ সুরজগড় হলো, সুরজগড়ের যুদ্ধ হলো। সেখানে কি হলো, সুরজগড়ের যুদ্ধে বাংলার তখন স্বাধীন শাসক ছিল কে, মাহমুদ শাহ। বাংলার স্বাধীন শাসক ছিল, বাংলার শাসক সেই সময় ছিল মাহমুদ শাহ। ইলিয়াস শাহী, হুসেন শাহী আমরা জানি তো, তারপরে হচ্ছে মাহমুদ শাহ। তো সে মাহমুদ শাহকে সেই সময় কি করলো, মানে আমাদের হুমায়ুন মানে কি বলে শের শাহ মাহমুদ শাহকে পরাজিত করলো। তার মানে মাহমুদ শাহ যখন পরাজিত হলো, তার মানে যে বাংলা সেটা কি হলো, শের শাহের আন্ডারে চলে গেল। তাহলে শের শাহ দেখো বাংলার সাথে সাথে বিহার সেটাকে ক্যাপচার করে নিল, আরো বেশি পাওয়ারফুল হলো। এরপর আমরা দেখলাম যে হুমায়ুন তারপরে বিজি হয়ে গেল কাকে নিয়ে, হুমায়ুন তারপরে বিজি হলো যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, বাহাদুর শাহের সঙ্গে, গুজরাটের যে শাসক ছিল বাহাদুর শাহের সাথে হচ্ছে বিজি হয়ে গেল। এটা আমরা পড়েছি আগের দিন হুমায়ুনের ক্লাসে, আমরা ডিসকাস করেছি। তো এদিকে যখন ব্যস্ত হলো, সঙ্গে সঙ্গে এদিকে শের শাহ কি হলো, নিজেকে পাওয়ারফুল বানালো সুরজগড়ের মাধ্যমে। তারপর এইভাবে আস্তে আস্তে সমস্ত দিকে ক্যাপচার করলো। তারপর ধীরে ধীরে কি হলো, হুমায়ুনকে প্রথমে 1539 খ্রিস্টাব্দে হারালো ব্যাটেল অফ চৌসার। চৌসার যুদ্ধটা দেখেছি আগের দিনে, ডিসকাস করেছিলাম যে কিভাবে হুমায়ুনকে পুরো মানে বিহারের মধ্যে এনে একদম ফাঁসিয়ে দিয়েছিল। কিন্তু এতটাই ক্ষতিগ্রস্ত দুজনে হয়েছিল যে কেউ কাউ মানে হুমায়ুন সেখান থেকে আর শের শাহ তারপরে মানে হারাতে পারেনি, মানে হারিয়ে দিয়েছিল কিন্তু তাকে ক্যাপচার করে ধরে রাখতে পারেনি। সে কারণে পরের বছর 1540 কানৌজের যুদ্ধ হলো, ব্যাটেল অফ কানৌজ, যেটাকে আমরা কি আরেকটা কি নামে পরিচিত, ব্যাটেল অফ কানৌজ বলো, সব থেকে ফেমাস কানৌজের যুদ্ধ কি নামে পরিচিত, ব্যাটেল অফ বিলগ্রাম। ঠিক আছে, ব্যাটেল অফ বিলগ্রাম, হ্যাঁ বিলগ্রাম বা বিল্লগ্রামের যুদ্ধ। সেই বিলগ্রামের যুদ্ধে কি হলো,
হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করলো এবং ভারত থেকে বিতাড়িত করলো। এবং 1540-এ কি হলো, আমাদের মানে শের শাহ কি করলো, সুর ডাইনেস্টির এস্টাবলিশ করলো 1540। বল, ক্লিয়ার হলে বলবে। শের শাহর ব্যাকগ্রাউন্ড আর শের শাহ কিভাবে ক্ষমতা আরোহণ করলো আমরা ডিসকাশন করলো। পুরোটাই যদি কোনো ডাউট থাকে বলো, বলে দিচ্ছি। এটা আমি মুছে দিয়ে তারপর শের শাহের যে অ্যাডমিনিস্ট্রেশন বা শের শাহ রাজা হওয়ার পরে কি কি কাজ করলো সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। স্যার স্যার বলো। বলো বলো। বলছি যে সুরজগড়ের যে যুদ্ধটা হয়েছিল ওটা কার সাথে হয়েছিল? শের শাহের সঙ্গেই তো? বাংলার শাসক মামুদ শাহ, বা অনেক হ্যাঁ। জায়গাতে মামুদ শাহ না লিখে মোহাম্মদ শাহ আছে, ঠিক আছে। শাহ ডাইনেস্টির রাজা মামুদ শাহ বা মোহাম্মদ শাহ, তার সঙ্গে ভার্সাস শের শাহ। আচ্ছা। দেখো এখানে এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন হিস্ট্রি পড়বে বা যা কিছু পড়বে, যখন শের শাহ পড়ানো হবে তখন নিশ্চয়ই শের শাহ কার সাথে যুদ্ধ করেছে সেটা হবে। সেখানে এমন কোনো সাল বলবো না বা এমন কোনো যুদ্ধ বলবো না যেখানে অন্য দুজন রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে। কি বললাম, বোঝা গেল? কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা কি, ঠিক আছে, সবসময় এটা মাথায় রাখবে। হ্যাঁ, স্যার ওই বাহাদুর শাহ আর হুমায়ুনের ওটা যদি একটু বলেন। আচ্ছা, এটা তো দেখো হুমায়ুন যখন এটার জন্য দেখো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম হুমায়ুনের সম্পর্কে। তো মানে যখন হুমায়ুন শাসক হয়েছিল তার কাছে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে গুজরাট আর এদিকে হচ্ছে বিহার। এবার দুটোর উপরে বারবার ফোকাস করা হুমায়ুনের পক্ষে সম্ভব ছিল না, তাহলে তাকে একদিকে ফোকাস করতে হবে। সে কারণে হুমায়ুনের মনে হয়েছিল যে গুজরাটের যে বাহাদুর শাহ সে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেই কারণে হুমায়ুন বাহাদুর শাহের উপর ফোকাস করেছিল, তাকে পরাজিত করেছিল। হ্যাঁ, এদিকে শের শাহকে বাড়তে দিয়েছিল বিহার, কারণ এটা ওয়েস্ট আর এটা ইস্ট, তাহলে এটা দুদিকে সামরিক অভিযান করা সম্ভব নয়। এই কারণে বাহাদুর শাহকে যখন পরাজিত করায় ব্যস্ত ছিল, তখন শের শাহ এদিকে সমস্ত জায়গা ধীরে ধীরে দখল করে নিজেকে পাওয়ারফুল করছে। কি বললাম, বোঝা গেল? ওকে স্যার। এবার দেখো হুমায়ুনের সাথে বাহাদুর শাহের যে কনফ্লিক্ট, তার মধ্যে মেবার কিভাবে যুক্ত, হুমায়ুনকে রাখি পাঠিয়েছিল কেন, এগুলো আমরা আগে অলরেডি ডিসকাস করে নিয়েছি। হ্যাঁ, এটা আমাদের হুমায়ুনের ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করেছি। বলো, হলে বলবে। কোনো ডাউট এর মধ্যে? তাহলে মুছে আমি এগোবো। হ্যাঁ স্যার হয়েছে। এবার দেখ, এবার আমরা আলোচনা করব শের শাহ সম্পর্কে। তাহলে শের শাহ সুরি 1540 থেকে 1545, মাত্র 5 বছর কিন্তু শাসক ছিলেন। দেখো খুব পাকামি যা না করে যদি 1545-এ না মারা যেত, তাহলে কিন্তু হয়তো মুঘল আর কোনোদিন ফিরে আসতে পারতো না। সেটা যদি আর 5 বছর রাজত্ব করতেন, ঠিক আছে, তাহলে কিন্তু আর কারো পক্ষে মানে সুর ডাইনেস্টিকে পরাজিত করা বা মুঘলরা আসতে পারলে অনেক পরে হয়তো করতো। সেটা শের শাহের মানে তাড়াহুড়ো একটা ব্যাপার ছিল। যাই হোক, সেটা আমি ডিসকাস করছি কিভাবে মারা গেল। তো 1540 যখন তিনি সিংহাসনে বসলেন, সিংহাসনে বসার সাথে সাথে তিনি একটা এপিথেট নিয়েছিলেন, সেটা হচ্ছে হজরত ই আলা। ঠিক আছে, হজরত ই আলা উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসে। এটা অনেকেই দেখো সেই সময় করে, প্রত্যেকেই সিংহাসনে বসার সময় একটা উপাধি গ্রহণ করতো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করব, বর্তমানে কেউ কোনো উপাধি গ্রহণ করতে পারবে না ভারতে, তোমার মনে হলো বা কারো মনে হলো উপাধি কেউ কিন্তু গ্রহণ করতে পারবে না। এটা কোন আর্টিকেলের মাধ্যমে, সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে এখন কেউ উপাধি গ্রহণ করতে পারবে না? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিভিক্স এর একটা কোশ্চেন। 26তম অ্যামেন্ডমেন্টে। অ্যামেন্ডমেন্টের কথা বলছি না বাবা, কততম আর্টিকেলের মাধ্যমে, আর্টিকেলের কথা। 18। আর্টিকেল 18, আর্টিকেল ঠিক আছে, 18। যেখানে আর্টিকেল 18, ঠিক আছে। এইরকম জিনিস মাথার মধ্যে রাখবে, কারণ দেখো বিভিন্ন সময় এরকম কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, তো সেই সব কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, তো যাই হোক, তিনি 1540-এ হজরত ই আলা উপাধি নিয়ে সিংহাসনে বসলেন। ঠিক আছে, সিংহাসনে বসার পরে তিনি কি করলেন, পরের বছরই 1541 তিনি কি করলেন, তার যে টোটাল যে এরিয়া রয়েছে, যেটা সমস্ত যে এরিয়া রয়েছে সেগুলোকে বিভিন্ন সরকারে বিভক্ত করলেন। ঠিক আছে, যেমন আমরা রাজ্য বলি, প্রদেশ বলি,
সেরকম তিনি টোটাল সরকারে বিভক্ত করলেন। এরকম কতগুলো সরকার? 19টি সরকারে বিভক্ত করলেন। প্রশাসনিক সুবিধার জন্য 19টি সরকারে বিভক্ত করলেন। এবং শাসক এবং এই জায়গায় এরপর মানে ভাগ করার পরে তিনি কি করলেন? এবার দেখো, প্রবলেমের মধ্যে একজন এলো যে প্রথমবার ডিফেন্ড করেছিল বা শের শাহকে আটকানোর জন্য কোনো সাহায্য করেনি। সেই 1541-এ পরাজিত করলো কাকে? কামরানকে। ঠিক আছে, কামরান। এই কামরান কে ছিল? কামরান কে ছিল? কাবুলের শাসক। পাঞ্জাবের শাসক এবং বাবরের পুত্র। কামরান ছিল বাবরের যে কাবুলের রানী ছিল, ঠিক আছে, কাবুলে যে বিয়ে করেছিল তার যে ছেলে ছিল, মানে হুমায়ুনের ভাই ছিল কামরান। তো কামরানের যে পাঞ্জাব সেটা কিন্তু ক্যাপচার করলো। আর হুমায়ুন যখন পরাজিত হয়েছিল 1540-এ, তারপর কামরানের কাছে গিয়েছিল সাহায্য করতে। কামরান বললো হ্যাঁ হ্যাঁ আমি সাহায্য করব, কিন্তু ভেতরে ভেতরে শেরশাহের সাথে ডিল করেছিল যে ভিতরে ভিতরে শেরশাহের সাথে ডিল করেছিল যে হুমায়ুনকে ধরিয়ে দেবে। এই কারণে হুমায়ুন সেখান থেকে কামরানের কাছ থেকে পালিয়ে গেছিল, পালিয়ে যায়। এবং দেখো, ওই ভাইকে বাঁশ দিতে গিয়েছিল, কিন্তু 1541-এ শেরশাহ তাকে ঘুরে বাঁশ দিয়ে দিল, কোনো সমস্যা নেই। তারপর ধীরে ধীরে শেরশাহ আস্তে আস্তে পাঞ্জাব থেকে মালব, রণথম্বর সেসব ধীরে ধীরে ক্যাপচার করলো। 1542-1542-তে একটা ইম্পর্টেন্ট দুর্গ শেরশাহ দখল করলো, সেটা হচ্ছে রাইসিনের দুর্গ। রাইসিন দুর্গ এটা একটা গুরুত্বপূর্ণ দুর্গ ছিল রাজপুতদের গড় ছিল, গড় বুঝি, ঠিক আছে। রাজপুতদের রাইসিন দুর্গ দখল করলো, ঠিক আছে। তাহলে এইভাবে আস্তে আস্তে শেরশাহ কি করলো? ভারতের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো দখল করলো। এরপর আজমির থেকে শুরু করে মেওয়ার 1544-এ মেওয়ার দখল করলো। এভাবে পর পর শেরশাহ কি করলো? সমস্ত ভারতের ইম্পর্টেন্ট জায়গাগুলো দখল করলো। এবং সেগুলো করতে করতে একদম লাস্ট 1545 এসে একটা দুর্গ ছিল, সেটা হচ্ছে কালিঞ্জর দুর্গ, ঠিক আছে। কালিঞ্জর দুর্গ এই একটা দুর্গ যেটা হচ্ছে সবচেয়ে অভেদ্য দুর্গ। এই দুর্গটাকে কেউ কোনোদিন জিততে পারেনি, ঠিক আছে। এর যে তোমরা যদি গুগল করো বা হচ্ছে গুগলে দেখো যে কালিঞ্জর দুর্গের ইতিহাস, ঠিক আছে, এটা সেই সময় চান্দেল রাজারা ছিল। চান্দেল রাজপুতদের বিভিন্ন ভাগের মধ্যে চান্দেল রাজারা ছিল। এই রাজত্ব মানে একমাত্র রাজা যদি স্যারেন্ডার করে তাহলে ছাড়া এই যুদ্ধ এই দুর্গ ক্যাপচার করা কারো পক্ষে সম্ভব নয়। কেউ কোনো রাজা কখনো কালিঞ্জর দুর্গ অবরোধ করতে পারেনি, কারণ তার যে মানে ছিল, তার যে মানে তৈরি করা ছিল এমন ভাবে অভেদ্য ছিল, চিন্তার বাইরে। চারিদিকে পরীক্ষা খনন করা, তারপরে ভেতরে গেলে সেখানে পরীক্ষা মানে তোমার হচ্ছে করা, বুঝতে পারছো, পরিমাণে চারদিকে নালা হিসেবে কাটা, তারপরে এত উঁচুতে করা, তারপর প্রত্যেকটা এতগুলো দরজা রয়েছে, মানে এক কথায় হচ্ছে অভেদ্য দুর্গ কালিঞ্জর। তো সেখান থেকে কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে, আর এখানকার যে দেওয়াল ছিল এতটা মোটা ছিল, তুমি যত বড়ই বিস্ফোরণ করো সে দেওয়াল কিন্তু লড়বে না, এমন পাওয়ারফুল ছিল। তো সেই কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে এখানে একটা বিস্ফোরণ হয়। শেরশাহ পাকামি করে করতে গেছিল, সেই বিস্ফোরণে শেরশাহ মারা যায়, ঠিক আছে। তো এটা যদি শেরশাহ ইগোতে না নিত, ঠিক আছে, তো তাহলে শেরশাহ কিন্তু আরো বেশি দিন রাজত্ব করতে পারত। এখানে শেরশাহের যে এন্ড এর মাধ্যমে হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সেটা আলোচনার ব্যাপার নয়। আমাদের আলোচনা হবে যে শেরশাহের শাসন ব্যবস্থার মধ্যে। আচ্ছা, এরপরে 1545-এর পরে আরো অনেক রাজা পরপর রাজত্ব করেছে। আর শেরশাহের যে সমাধি বিহারের সাসারামে, লিখেই দিই এখানে শেরশাহের সমাধি বিহারের সাসারামে, এটা এখানে বলে দিই। তারপর ওই দিকটা আমি লিখছি, অ্যাডমিনিস্ট্রেশনটা লিখছি। আচ্ছা, শেরশাহের মৃত্যুর পরে ইসমাইল শাহ সুরি, তারপর যে রাজারা পরপর বসেছিল সবার নাম দরকার নেই, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, আর হচ্ছে একদম শেষ পর্যন্ত বলে দিচ্ছি। ইসলাম শাহ সুরি কিছুদিন সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। তারপরে ফিরোজ শাহ সুরি সিংহাসনে বসেছিল, ফিরোজ শাহ সুরি সিংহাসনে বসেছিল। তারপরে মোহাম্মদ শাহ সুরি এইভাবে বসেছিল। এরপর একদম শেষ যে সুরি বংশের শাসক ছিল তার নাম ছিল সিকান্দার সুর। সিকান্দার সুর এই ছিল শেষ শাসক, মানে সুরি বংশের মাঝে দেখো আরো শাসক এরকম এসেছে, প্রায় এরকম মানে তোমার প্রায় এরকম অনেকে, কতজন প্রায় ছিল, 5-6 জন এরকম ছিল, ঠিক আছে, এদের মাঝখানে লাগে না। তো শেষ শাসক ছিল সিকান্দার সুর। এই সিকান্দার সুরকে হুমায়ুন কি করেছিল?
পরাজিত করেছিল 1555 খ্রিস্টাব্দে। যুদ্ধ কি ছিল? ব্যাটেল অফ সিরহিন্দ, সিরহিন্দের যুদ্ধ। ব্যাটেল অফ সিরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরকে পরাজিত করে হুমায়ুন কি করলো? আবার পুনরায় মুঘল সাম্রাজ্যের ফাউন্ডেশন করেছে। এর মাধ্যমে হুমায়ুন জিতে এবং হুমায়ুন মুঘল সাম্রাজ্য আবার পুনরায় প্রতিষ্ঠা করেছে 1555, 1555। ওকে, বলে এটা আমাদের মোটামুটি এন্ড। এবার আমি শেরশাহের যে শাসন মানে তোমার হচ্ছে শাসন ব্যবস্থা বা তার যে কাজ, সেটা আমাদের একটু লাগবে, সেটা সম্পর্কে একটু বলবো। বলো, এটা লেখা হলে বলবে, এই দিকটা যদি ক্লিয়ার হয় বলবে। আমরা তার রাজ্য জয় বা এই সংক্রান্ত জিনিসগুলো বললাম, এবার তার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানি। আচ্ছা, হয়েছে। ওকে, এবার দেখো শেরশাহ কি করেছিল, তার টোটাল সাম্রাজ্যকে, টোটাল সাম্রাজ্য, এই যে 19টা সরকার ছিল, এটা কিন্তু ছিল বাংলার জন্য। বাংলার জন্য 19টা ছিল। টোটাল তার সাম্রাজ্যকে, সমগ্র সাম্রাজ্য, হ্যাঁ, সমগ্র যে সাম্রাজ্য বানিয়েছিল, সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেছে। সাম্রাজ্য প্রথমে 47টা সরকার, আর প্রত্যেকটা সরকার বিভক্ত হয়েছিল বিভিন্ন পরগনাতে। যেমন আমাদের হচ্ছে রাজ্য, মানে কেন্দ্র রাজ্য, বিভিন্ন রাজ্য, রাজ্যগুলো জেলাতে, জেলা আবার কি অনেকগুলো, একটা জেলার মধ্যে কি থাকে, অনেকগুলো ব্লক থাকে তো নাকি, না কি থাকে, মহকুমা থাকে, ঠিক আছে? এভাবে ভাগ হয়ে থাকে। হ্যাঁ, ব্লগ আমার। তাহলে পরপর ভাগ থাকে, সেরকম বিভিন্ন সরকার আবার বিভিন্ন পরগনাতে বিভক্ত ছিল। এবার শেরশাহের মন্ত্রী, ইম্পর্টেন্ট কিছু মিনিস্ট্রি শেরশাহ বিল্ড আপ করেছিল। তার মধ্যে কি ছিল? প্রথমত দেওয়ান ই উজিরাত। দেওয়ান ই উজিরাত এটা কি সংক্রান্ত মন্ত্রী ছিল? এটা ছিল অর্থমন্ত্রী, ঠিক রাজস্ব আছে? রাজস্ব বা অর্থমন্ত্রী, মানে ফাইন্যান্স মিনিস্টার। রাজস্ব বা অর্থ, মানে আমাদের কি অর্থমন্ত্রী এখন? আমাদের অর্থমন্ত্রী কে? নির্মলা সীতারামন জি। নির্মলা সীতারামন, তাই তো? ভেরি গুড। তাহলে দেওয়ানি উজিরাত ছিল অর্থ দপ্তর বা অর্থমন্ত্রী। দেওয়ানি আর্জ কোন দপ্তর? প্রতিরক্ষা দপ্তর, মানে ডিফেন্স, মানে ডিফেন্স মিনিস্ট্রি, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে দেওয়ান ই রিসালাত। দেওয়ান ই রিসালাত এটা কি ধরনের ডিপার্টমেন্ট? পররাষ্ট্রমন্ত্রী, মানে বিদেশ মন্ত্রী, হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কে আছে এখন? ফেমাস, তাই রাজনাথ সিং আমাদের এখন, রাজনাথ সিং আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে না প্রতিরক্ষা মন্ত্রী আছে? প্রতিরক্ষা মন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রী কে আছে? এস জয়শঙ্কর, তাই তো? আচ্ছা, আর হচ্ছে লাস্ট আমাদের আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে দেওয়ান ই ইনসা। দেওয়ান ই ইনসা এটা হচ্ছে রাজকীয় ইস্তাহার, মানে রাজা কি করে, বিভিন্ন ধরনের ইস্তাহার প্রকাশ করে, যে বলে এই করব সেই করবো, রাজকীয় ইস্তেহার, রাজার যে বিভিন্ন ধরনের মানে কাজ, ঠিক আছে, ইস্তেহার, রাজকীয় ইস্তেহার ডিপার্টমেন্ট। তো এইভাবে শেরশাহ কি করেছিল, ভাগ করেছে তার সাম্রাজ্যকে, এইভাবে ভাগ করেছিল। এছাড়া শেরশাহ আমরা প্রত্যেকেই জানি ভালো করে, তার যে ফেমাস সেটা ছিল পাট্টা আর কাবুলিয়াত, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকেই জানি, পাট্টা আর কাবুলিয়াত চালু করেছিল। তো পাট্টা আর কাবুলিয়াতের মাধ্যমে কি হতো, যে কৃষকদের জমির ওপর অধিকার স্বীকৃত হতো। পাট্টা কাবুলিয়াতের উদ্দেশ্য ছিল কৃষকদের জমির ওপর সত্ত্ব, জমির ওপর অধিকার, জমির ওপর অধিকার। মানে পাট্টা কাবুলিয়াত জিনিসটা কি ছিল, যে যখন যখন হচ্ছে কোনো কিছু জমি দেয়া হবে, তখন কৃষক একটা যে ডকুমেন্টস দেবে, আর তার এগেনস্টে যে কাউন্টার সেটা দেবে। কোনটা কার? পাট্টাতে কি হবে, দেখো লিখে রাখবে, পাটটাতে হবে সরকার কৃষকদের দেবে, আর এইভাবে কাবুলিয়াত লিখে হচ্ছে রাখবে। হ্যাঁ, পাট্টা লিখে রাখবে সরকার টু কৃষক, তাহলে সরকার কৃষককে দেবে,
আর কবুলিয়ত হবে কৃষক, যেটা সরকারকে দেবে। ঠিক আছে, এইভাবে লিখে রাখবে, কৃষক টু সরকার, মানে সরকার টু কৃষক, আর এটা কৃষক টু সরকার। ঠিক আছে, সেভাবে মনে রাখলেই হবে। এছাড়া যেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির সময় ছিল দাগ ও হুলিয়া, সেটাও সেই সময় ছিল, বা হুলিয়া বা চেহারা, মানে জায়গায় দাগ ও চেহারাও বলা হয়ে থাকে, সেটা হচ্ছে তার সময়, শেরশাহের সময় ছিল। এছাড়া আমরা ভালো করে জানি শেরশাহ কিছু মুদ্রা চালু করেছিল, কয়েন চালু করেছিল। তার মধ্যে রুপিয়া, রুপিয়া কয়েন ছিল। সেটা কি কয়েন ছিল? সেটা হচ্ছে সিলভার কয়েন ছিল, রূপার মুদ্রা ছিল রুপিয়া। আর তামার মুদ্রা ছিল দাম, যেটা ছিল তোমার হচ্ছে কপার কয়েন দাম। আর স্বর্ণ মুদ্রা ছিল আশরাফি, আশরাফি এটা ছিল গোল্ড কয়েন, যেগুলো শেরশাহ চালু করেছে। আর শেরশাহের সময় বিখ্যাত ছিল সড়ক নির্মাণ করেছিল, এরকম প্রায় 4টি সড়ক নির্মাণ করেছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কি? জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা সবচেয়ে বেশি ফেমাস ছিল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, ঠিক আছে, যেটাকে বলা হতো সড়ক ই আজম। সেই সময় এর নাম ছিল সড়ক ই আজম। আজকে আমরা জিটি রোড বলি। আজকে জিটি রোড হচ্ছে এইটুকু ছোট হয়ে গেছে, কিছু অংশ পাকিস্তানে চলে গেছে, কিছু অংশ বাংলাদেশে চলে গেছে। আজকে জিটি রোড অনেক ছোট হয়ে গেছে, কিন্তু পুরো একদম হিউজ লম্বা একটা জিটি রোড বানিয়েছিল। এছাড়া শেরশাহের সময় আরো 2-4টা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে প্রথমত হচ্ছে ঘোড়ার পিঠে ডাক প্রচলন প্রথম চালু করেছিল। ঘোড়ার পিঠে ডাক প্রচলন, তো সেই হিসাবে হচ্ছে ডাক চৌকি ব্যবস্থা, যে চিঠি পত্র প্রদানের জন্য ডাক চৌকি ব্যবস্থা, এটা শেরশাহের সময় ছিল। আর তার সময় ফাউন্ডেশনের মধ্যে দুটো ইম্পর্টেন্ট লিখে রাখবে কি কি। একটা হচ্ছে পুরানা কিলা, দিল্লিতে বানিয়েছিল পুরানা কিলা, পুরানা কিলা দিল্লিতে। আর তোমার হচ্ছে কিলা ই কুনহা, এটাও দিল্লিতে, কিলা ই কুনহা দুটোই দিল্লিতে বানিয়েছিল, ফাউন্ডেশনের মধ্যে অন্যতম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি তোমাদের একটু জিজ্ঞেস করব, যে শেরশাহ যে পুরানা কিলা বানিয়েছিল সেটা কোন ফাউন্ডেশনকে ভেঙে? বলতে পারবে? পুরানা কিলা যে বানিয়েছিল দিল্লিতে, একটা ফাউন্ডেশনকে ভেঙে পুরানা কিলা বানিয়েছিল, সেটা কি ছিল? আচ্ছা, আমি নামটা বলতে পারি, তোমাদের কিন্তু বলতে হবে সেই ফাউন্ডেশনটা কি ছিল, তার সম্পর্কে বলতে হবে। সে ফাউন্ডেশনটা ছিল দিন পানহা। এবার বলো দিন পানহা কি ছিল? দিন পানহা কি ছিল? দিন পানহা মনে নেই? যেখানে আমাদের যে কায়কোবাদের যে মহল ছিল, যেখানে আলাউদ্দিন খিলজির রাজ্যাভিষেক হয়েছিল প্রথম, সেটা ছিল দিন পানহা। মনে পড়ছে? ভুলে গেছো? ঠিক আছে, দিন পানহা ভেঙে পুরানা কিলা তৈরি করেছিল, এটা এখানে একটু জাস্ট লিখে রেখে দাও, বাকি দরকার নেই। বলো, এগোবো তাহলে এবার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আলোচনা করব আমাদের জালালউদ্দিন মোহাম্মদ আকবর সম্পর্কে। আকবর, এবার হচ্ছে আমাদের আকবরের টাইম পিরিয়ড 1556 থেকে 1605, হিউজ টাইম, যেটা আকবরের সময়। তো যাই হোক, তো আকবরের সম্পর্কে ঢোকার আগে আমাদের একটু মাঝখানের যে গল্প, সেটা আমাদের একটু দেখে নিতে হবে, যে মাঝখানে কি ঘটনা ঘটলো, যে হঠাৎ করে কি সবকিছু হয়ে গেল না কি কি ব্যাপারটা হলো। এখানে একটা জিনিস দেখবে, যখন 1556 হলো, 1555-তে আমরা দেখলাম যে সিকান্দার সুর, ঠিক আছে, পরাজিত হলো। সিকান্দার সুর পরাজিত হলো কবে?
55 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ সিরহিন্দ, সিরহিন্দের যুদ্ধে পরাজিত হলো কে? সিকান্দার সুর। দেখলাম হুমায়ুনের কাছে সিকান্দার সুর পরাজিত হলো। তাহলে সিকান্দার সুর পরাজিত হয়ে কি এখানে মেরে দিয়েছিল? না, এরকম কিন্তু মেরে দেওয়া বা কোনো কিছু ব্যাপার হয়নি। তাহলে সিকান্দার সুর এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে কোথায় যায়? বাংলাতে যায়। ওকে, সিকান্দার সুর পালিয়ে কোথায় যায়? সেই সময় বাংলাতে যায়। তাহলে বাংলাতে গিয়ে সিকান্দার সুর হেল্প করলো, মানে চাইলো যে তাকে সাহায্য করার জন্য। তাহলে বাংলাতে তখন শাসক কে ছিল? তখন তার শাসক ছিল আদিল শাহ। বাংলাতে তখন ছিল আদিল শাহ। তো সে আদিল শাহ সিকান্দার সুরকে বললো ঠিক আছে আমি সাহায্য করব, কিন্তু সাহায্য করার জন্য আদিল শাহ কি করলো? আদিল শাহের সেই সময়ের বিখ্যাত সেনাপতি ছিল, তার নাম কে ছিল? বিখ্যাত সেনাপতি ছিল আফগান শাসক আদিল শাহ, তার সেনাপতি ছিল হিমু। ঠিক আছে, হিমু সেই সময়ের একটা বড় পাথর ছিল, বড় একদম ভীষণ পাওয়ারফুল একজন হিন্দু শাসক ছিল, এটা আদিল শাহের সেনাপতি ছিল। সেই হিমুর এপিথেট ছিল বিক্রমাদিত্য। ঠিক আছে, হিমুর যে এপিথেট ছিল সেটা হচ্ছে বিক্রমাদিত্য এপিথেট ছিল। অর্থাৎ হিমুকে যদি পরাজিত না করতে পারে তাহলে কিন্তু আকবরের সিংহাসনে বসতে পারবে না। তাহলে দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। 1555-তে সিকান্দার সুরকে পরাজিত করলেও এতটা কিন্তু সহজ ছিল না যে হিমুকে সরানো, কারণ হিমু সেই সময়ের একজন বড় পাওয়ারফুল শাসক ছিল। ওকে, তাহলে প্রবলেম এবার, তাহলে কনফ্লিক্ট শুরু হবে কার মধ্যে? হুমায়ুন। এবার হুমায়ুন ডাইরেক্ট তো পারছে না, তাহলে হুমায়ুন কি হলো? হুমায়ুন মানে সামনে পাঠালো কাকে? বাইরাম খান। তাহলে এবার আকবরের দেখো এদিকে জন্ম হয়ে গেছে কবে? 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়ে গেছে অমরকোট। ঠিক আছে, অমরকোটে জন্ম হয়েছিল রাজা বীর সালের দরবার। ঠিক আছে, এখানে ছিল, যাই হোক আর কিছু বেশি ডিটেলস আর যাচ্ছি না। রানা বীর সাল, বীর সালের প্রাসাদে, যেখানে হুমায়ুনের স্ত্রী এখানেই থাকতো, কারণ হুমায়ুন দৌড়ে দৌড়ে পালাতো কিন্তু এখানে থাকতো, এবং এখান থেকেই আকবরের ছোটবেলায় সমস্ত শিক্ষা বা এভরিথিং হয়েছে। এবার যখন 1542-এ জন্মগ্রহণ করার পরে যখন সিরহিন্দের যুদ্ধে হুমায়ুন জিতে গেল, এরপর 1556 1556 14ই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি কি হলো? আকবরকে আকবরকে সিংহাসনে বসানো হলো। সিংহাসনে বসানো হলো কোথায়? পাঞ্জাব। ঠিক আছে, সেই জায়গায় পাঞ্জাবে কালনৌর কালনৌর কালনৌরে সিংহাসনে তাকে বসানো হলো। তাহলে সিংহাসন আরোহণ বা সিংহাসন মানে সিংহাসনে যদি বসানো বলা হয় সেটা কিন্তু 1556 14ই ফেব্রুয়ারি আকবরকে সিংহাসনে বসানো হলো 1556। ওকে, এবার 1556-তে যখন সিংহাসনে আকবরকে বসিয়ে দেওয়া হলো পাঞ্জাবে, ওকে, তাহলে পাঞ্জাবে যখন হুমায়ুন মারা গেছে, তাহলে যখন পাঞ্জাবের সিংহাসনে বসানো হলো, প্রবলেম এদিকে দেখো, তাহলে হুমায়ুন যখন মারা গেছে তাহলে হুমায়ুনের হচ্ছে সেনাপতি আসবে কে? বাইরাম খান। তাহলে বাইরাম খান হুমায়ুনের সেনাপতি এবং আকবরের অভিভাবক হিসেবে সামনে এলো বাইরাম খান। তাহলে বাইরাম খানের সঙ্গে বাইরাম খান এবার কনফ্লিক্টের জন্য এগিয়ে আসবে কে? হিমুর সাথে তার যুদ্ধ হবে। বাইরাম খাঁ আর হিমুর সাথে কনফ্লিক্ট হলো বা যুদ্ধ হলো। সেই যুদ্ধটা কি হলো? ব্যাটেল অফ পানিপথ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে এখানে যুদ্ধ হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দের 5 নভেম্বর। যুদ্ধ হলো মানে হিমু আর বাইরাম খানের মধ্যে যুদ্ধ হলো। বেসিক্যালি বাইরাম খাঁ বা আকবরও আমরা বলতে পারি। তাহলে এই যুদ্ধে হিমু কি হলো? পরাজিত হলো। এবং এখানে বলা হয় যে যুদ্ধে হিমুর চোখে তীর বেঁধে গেছিল, তীর ঢুকে গেছিল। ঠিক আছে, তো তীর ঢুকে যাওয়ার জন্য হিমু সেখানে মানে হিমু সেই জায়গায় মানে তোমার হচ্ছে আহত অবস্থায় পড়েছিল। তারপর বলা হয় যে আহত অবস্থায় হিমুকে ক্যাপচার করে নেওয়া হয় এবং টেন্ট মানে যে ছাউনির মধ্যে হিমুকে নিয়ে যাওয়া হয়। এবং এখানে বলা হয় ছাউনির মধ্যে শুধু বাইরাম খাঁ আকবর ছিল। সেখানে বলা হয় যে বাইরাম খাঁ মেরেছে, আবার অনেকে বলে আকবর হিমুকে মেরেছে। তো কে মেরেছে সেটা কেউই জানে না। তো মোটামুটি এখান থেকে হিমুর পরাজয় হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556-এর মাধ্যমে। এবং এই জায়গায় হিমু মারা যাওয়ার পরে এটা পানিপথে হয়েছিল হরিয়ানা। তো হরিয়ানাতে যেই জায়গায় হিমু মারা গেছিল
সেই জায়গাতে হিমুর নামের একটা হচ্ছে মানে রয়েছে, তোমার হচ্ছে সমাধি ক্ষেত্র রয়েছে। তো হিমু সেই সময় গুরুত্বপূর্ণ একজন শাসক ছিল। তো এরপর বাইরাম খাঁ কি হলো, আকবরের পুরো মানে দায়িত্ব পালন করতো 1556 থেকে 1560 পর্যন্ত। আকবরকে টোটালি কন্ট্রোল করতো কে, বাইরাম খাঁ, আকবরের অভিভাবক হিসেবে। আর বাইরাম খাঁর যে ওয়াইফ ছিল তার নাম ছিল সালিসা বেগম। তার নাম ছিল সালিমা বেগম। সালিমা বেগম ছিল বাইরাম খানের ওয়াইফ। এটা নিয়ে অনেক ক্ষেত্রে পরে বলা হয় যে বাইরাম খানের মৃত্যুর পর আকবর বাইরাম খানের যে ওয়াইফকে বিয়ে করেছিল, বা এই ধরনের অনেক কিছু বলা। থাকে এগুলো সত্য মিথ্যা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, যেগুলো বলা হয়েছে সেগুলোর কথা আমি বলে দিচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হয়েছে। তো যাই হোক, এগুলো সম্পর্কে আমি মেনশন করতে চাই না, যে বলতে চাই না যে ঠিক না ভুল, আমিও জানি না। তো যাই হোক, সালিমা বেগম ছিল বাইরাম খানের ওয়াইফ, মানে যাকে আকবর হচ্ছে আকবরকে এরা মানে বেসিক্যালি টোটালি কন্ট্রোল করে। আর বাইরাম খানের সেই সময় একটা পোস্ট ছিল, ইম্পর্টেন্ট পোস্ট ছিল, সেটা হচ্ছে ওয়াকিল। মানে সেই সময়ের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর পদ ছিল ওয়াকিল। তো এটা বলা হয় কোন পদে বাইরাম খান সেই সময় নিযুক্ত ছিল, ওকিল পদে নিযুক্ত ছিল। এবার আকবরের কন্ট্রোলে আকবরের যে মা ছিল তার নাম ছিল হামিদা বানু। আমরা পড়েছি আকবরের যে মাতা ছিল। তো এই হামিদা বানু প্লাস বাইরাম খান আর তার যে হচ্ছে ধাত্রীমাতা, মানে তাকে যে ধাত্রীমাতা মানে বুঝি যে ছোটবেলা থেকে যে কোলে পিঠে করে মানুষ করে, তার নাম ছিল মাহম। ওকে, তো এরা কি করতো, আকবরকে কন্ট্রোল করতো। কে কে, বাইরাম খাঁ, হামিদা বানু আর মাহম বেগম। তো এরা মিলে টোটালি আকবরকে কন্ট্রোল করতো। কন্ট্রোল করা অবস্থায় আকবরকে এইভাবে কন্ট্রোল করা হয়েছে প্রায় 1556 থেকে 1560 পর্যন্ত। এই টাইমটাকে বলা হতো অন্তঃপুরিকা শাসন। মানে টোটাল যে কন্ট্রোল হতো সেটা টোটালি যেহেতু ভেতর থেকে হতো, সেই জন্য এই জায়গাটাকে বলা হতো অন্তঃপুরিকার শাসন। মানে আকবরকে টোটালি ভেতর থেকে কন্ট্রোল করা হতো। আকবর ছোট ছিল, তো আকবর কিছুদিন পরে যখন বড় হলো তখন আকবর কি করলেন, নিজের হাতে পাওয়ার নেওয়ার জন্য চেষ্টা করলেন। এবং 1500, ঠিক আছে, এবং 1560 খ্রিস্টাব্দে 1560 খ্রিস্টাব্দে বাইরাম খাঁকে কি করা হয়, পদচ্যুত করা। ঠিক আছে, বাইরাম খানকে পদচ্যুত করা হয় এবং তাকে বলা হয় এখান থেকে চলে যায়। কিন্তু বাইরাম খাঁ আবার কন্ট্রোল করতে পারে। এই ভেবে বাইরাম খান যখন এখান থেকে চলে যায়, তো মক্কা যাচ্ছিল, তো মক্কা যাওয়ার পথে বাইরাম খাঁকে হত্যা করা হয়। এবার এটা সম্পর্কে অনেকে বলে যে আকবর হত্যা করিয়েছিল, আবার অনেকে বলে যে আকবরের এই হামিদা বানু বা মাহাম এরা হত্যা করেছিল। ঠিক আছে, তো এটা কে করিয়েছিল সেটা সম্পর্কে কেউ জানে না, মোটামুটি হত্যা করা হয়। অর্থাৎ বাইরাম খাঁ এখান থেকে আউট হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এবার কি হবে, আকবর কি করবে, ক্ষমতার মধ্যে আসবে এবং আকবরের শুরু হবে মেন ফেজ। সেটা হবে 1560 থেকে 1605। এই টাইমের মধ্যে আকবর প্রধান শাসক ছিল। বলো, এতটা যদি লেখা হয় বলবে, তারপর আমি আকবরের 1560-এর গল্প শুরু করব। এই গল্পের মধ্যে যদি কোনো ডাউট থাকে গল্প ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। মুছে দিলাম তাহলে। এবার আমরা ডিসকাস করব আকবরের টাইম পিরিয়ড, যেটা হচ্ছে আমাদের 1500 সেকেন্ড পিরিয়ড অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে 1560 থেকে 1605। আকবরের মেইন টাইম, প্রধান টাইম লাইন সম্পর্কে আমরা ডিসকাস করব। তো সিংহাসনে বসার পরে আকবরের এগেনস্টে যে প্রথম যুদ্ধ, ইম্পর্টেন্ট যুদ্ধ, সেটা ছিল নারাই ভ্যালি যুদ্ধ। কি ছিল? নারাই ভ্যালি যুদ্ধ। এটা অ্যাকচুয়ালি কার এগেনস্টে ছিল? এটা অ্যাকচুয়ালি ছিল সেই সময়ে রানী দুর্গাবতীর এগেনস্টে। রানী দুর্গাবতীর এগেনস্টে। কোন জায়গা? এটা ছিল সেই সময় গান্ডোয়ানা ল্যান্ড, জব্বলপুর মধ্যপ্রদেশে অবস্থিত গান্ডোয়ানা। তখন তার মধ্যপ্রদেশ এইভাবে নাম ছিল না,
তখন সেই সময় গান্ডোয়ানা ছিল। মধ্যপ্রদেশের জব্বলপুরে গান্ডোয়ানা অঞ্চলে নারাই ভ্যালি ওয়ার হয়েছিল রানী দুর্গাবতীর এগেনস্টে আকবরের। এবং সেই যুদ্ধে রানী দুর্গাবতী এবং তার মন্ত্রী ছিল, তার মন্ত্রীর নাম ছিল আধর সিং। তো তারা মিলে আকবরকে প্রায় পরাজিতই করে ফেলছিল, কিন্তু এখানে একটু মিসকমিউনিকেশনের জন্য রাত্রেবেলা যুদ্ধ করতে আর দুর্গাবতী চাননি। দুর্গাবতী চেয়েছিলেন কিন্তু অধর সিং নাকচ করেছিল। সেই কারণে এই যুদ্ধে নারাই ভ্যালি যুদ্ধ যেটা হয়েছিল, সেই যুদ্ধে, এটা 1564 1564-তে, সেই যুদ্ধে রানী দুর্গাবতী এবং আধর সিং এরা মারা যায়। পরবর্তীকালে গভর্নমেন্ট এখানে রানী দুর্গাবতীর উদ্দেশ্যে দুর্গাবতী বিশ্ববিদ্যালয় আর পরবর্তীকালে দুর্গাবতী এক্সপ্রেসও চালু করেছে। তো এরপর এটা প্রথম আকবরের ইম্পর্টেন্ট ওয়ারের মধ্যে অন্যতম ছিল। এরপর আকবরের কাছে প্রবলেমের জায়গা হলো কি গুজরাট। ঠিক আছে, গুজরাট ছিল ইম্পর্টেন্ট জায়গা। কেন? কারণ গুজরাটের মাধ্যমে সেই সময় সবচেয়ে বেশি ট্রেড হতো। এর মধ্যে গুজরাট নাম ছিল না, তো যাই হোক, তো গুজরাট ছিল সেই সময় গুরুত্বপূর্ণ জায়গা। তো গুজরাট যেতে গেলে যেটা প্রথম থেকে প্রবলেম ছিল সেটা মেওয়ার। মেওয়ার ছিল গুজরাটে যাওয়ার পথে আকবর আর গুজরাটের মধ্যে বাধা। ঠিক আছে, কারণ মেওয়ারের উপর দিয়ে গুজরাট যেতে হতো। তাহলে আকবর মেওয়ারকে ক্যাপচার করতে চাইছে কি কোনোভাবেও মেওয়ারকে ক্যাপচার করা। কিন্তু মেওয়ারকে ক্যাপচার করা এত সহজ ব্যাপার না, কারণ মেওয়ারের যে রাজা সে কে ছিল বলো? কে ছিল মেওয়ারের রাজা? হুম, কে ছিল মেওয়ারের রাজা? সংগ্রাম সিং। মেওয়ারের সেই সময় তখন মেবারের রাজা ছিল মহারানা প্রতাপ। ঠিক আছে, মহারানা প্রতাপ ছিল এখানে সবচেয়ে বড় একটা হিডেক, মহারানা প্রতাপ। এবার তার মানে মহারানা প্রতাপকে ডাইরেক্ট ভাবে আকবর কিন্তু ক্যাপচার করতে পারত। তাহলে ক্যাপচার করার জন্য আকবরকে প্রথমে কি হলো, রাজপুতদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার প্রয়োজন ছিল। সেই কারণে আকবর প্রথমে কি করলো, আকবর প্রথমে মেবারের করার আগে আকবর প্রথমে ফোকাস করলো কার উপর? 1562-তে প্রথমে সে কি করলো, জয়পুর ক্যাপচার করলো। জয়পুর যুদ্ধ করলো না, কি বললো, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস। জয়পুরের যে রাজা ছিল বিহারিমল, ঠিক আছে, বিহারিমলের যে কন্যা তাকে বিবাহ করলো। তাহলে বিহারিমলকে করে জয়পুর ক্যাপচার করলো। তারপর 1570 1570-এ ক্যাপচার করলো বা দখল করলো, দখল বলবো না, বিয়ে করলো কোথায়? বিকানির, রাজস্থানের জায়গাগুলো, বিকানির মানে যে জায়গাগুলো, তাহলে বিকানির করলো। ঠিক আছে, এরপর এরপর কি হলো, যখন এই জায়গাগুলো ধীরে ধীরে ক্যাপচার করলো, তারপরে কি হলো, আস্তে আস্তে আকবর কি করলো, রাজপুতদের সঙ্গে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস তৈরি করলো। তাহলে এইভাবে জিনিসগুলো আকবর আস্তে আস্তে ধীরে ধীরে করতে শুরু করলো। আর বিকানিরের সেই সময় ছিল কল্যাণমল। কল্যাণমল, বিহারিমল জয়পুর, আর কন্যালমল কি বলে, হ্যাঁ, কল্যাণমল এটা ছিল বিকানিরের রাজা। হ্যাঁ, তারপর এক্সট্রা এছাড়া তোমার ছিল আরো তোমার রাজপুত রাজাদের মধ্যে ছিল জয়সলমীর। জয়সলমীর, জয়সলমীরের রাজপুত রাজা ছিল হররাই, 1570 1570। তাহলে এই রাজপুত জায়গাগুলোকে ধীরে ধীরে কি করলো, আকবর ক্যাপচার করা শুরু করলো, বা ক্যাপচার বলবো না, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস তৈরি করলো। তাহলে এইভাবে যখন হচ্ছে, তাহলে মেবারের যে মহারানা প্রতাপ তার এগেনস্টে কি করলো, সবাইকে আস্তে আস্তে বিল্ড আপ করা শুরু করলো আকবর। এইভাবে আকবর কি করলো, 1572 1572, তাহলে এইভাবে করতে করতে 1572-এ আকবর ক্যাপচার করে নিল অ্যাট লাস্ট গুজরাট। ঠিক আছে, গুজরাট ক্যাপচার হয়ে গেল 1572, এবং গুজরাট যে জয়ের স্মৃতি হিসাবে আকবর নির্মাণ করলো কি, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি
আকবর নির্মাণ করলো। গুজরাট জয়ের স্মারক হিসাবে ফতেপুর সিক্রি নির্মাণ করলো। ভালো কথা, এখান থেকে কমপ্লিট হলো। কিন্তু এদিকে মহারাণা প্রতাপের যে চিত্তোর, মেবার বা চিত্তোর যেটা রয়েছে, মেবারের রাজধানী চিত্তোর, তো মেবার কি করলো, ক্যাপচার করতে কোনো মতে পারলো না। তাহলে মেবার বা চিত্তোর রয়ে গেল আকবরের হাতের বাইরে। তাহলে এবার মহারাণা প্রতাপকে পরাজিত করার জন্য আকবর পাঠালো কাকে? মান সিংকে। তাহলে মান সিং কে ছিল? আকবরের সেনাপতি। আকবরের সেনাপতি ছিল মান সিং। তো মান সিংকে পাঠালো আকবর মহারাণা প্রতাপকে সঙ্গে একটা ডিল করার জন্য। তো সেখানে মহারাণা প্রতাপ বললো না, আমি কোনো রকম ডিল করব না, আমি কোনো রকমের চুক্তি করতে ইন্টারেস্টেড নই, ঠিক আছে, তো সেই কারণে আমি কোনো রকমের যুদ্ধ করতে চাই না। সেই কারণে মহারাণা প্রতাপের সঙ্গে আকবরের যুদ্ধ হলো। বেসিক্যালি মান সিং তার সেনাপতি ছিল। কবে হলো? 1576, 18ই জুন। যুদ্ধটা ভীষণ ফেমাস ইতিহাসে। কি যুদ্ধ বলো? হলদিঘাটের যুদ্ধ। ব্যাটেল অফ হলদিঘাটি। হলদিঘাটির যুদ্ধ হলো। সেই হলদিঘাটি যুদ্ধে মহারাণা প্রতাপের যে ঘোড়া ছিল তার নাম ছিল চেতক। সেই চেতক মহারাণা প্রতাপকে বাঁচিয়েছিল, কিন্তু নিজে যুদ্ধে মারা যায়। তো এখানে অনেক রকম ব্যাপার আছে। চেতক ছিল, তারপর হচ্ছে তোমার মানে আহ, এই জায়গার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার হিসেবে বলা হয়। তো যাই হোক, তো এখানে হচ্ছে মানে হলদিঘাটির যুদ্ধে আকবর জয়লাভ করলো এবং মেবার কি হলো, আন্ডারের মধ্যে চলে গেল। এভাবে আস্তে আস্তে পুরো জায়গা কি হলো, মেইন জায়গায় চলে এলো। এরপর আকবরের লড়াইয়ের মধ্যে অন্যতম 1586, 1586-এ আকবর কি হলো, কাশ্মীর দখল করলো, কাশ্মীর ক্যাপচার করলো। 1600 খ্রিস্টাব্দে আকবর কি করলো, আহম্মদনগর দখল করলো। আহম্মদনগর, আহম্মদনগরে আকবরের বিরুদ্ধে রেজিস্ট করেছিল কে? চাঁদ বিবি সুলতানা। ঠিক আছে, চাঁদ বিবি সুলতানা আকবরের এগেনস্টে করেছিল। তারপর 1601-এ খানদেশ প্রদেশ, খানদেশ জয় করেছিল 1601-এ। এরপর অসিরগড় দুর্গ দখল করেছিল। অসিরগড় দুর্গ আকবর ক্যাপচার করলো। ঠিক আছে, এবং এটাই বেসিক্যালি বলা হয় যে আকবরের হচ্ছে সময়ের যে শেষ করেছিল। এবং এরপর 1605-এ 1605-এ আকবর মারা যায় এবং আকবরের যে সমাধি সেটা হচ্ছে সিকান্দারাতে আকবরের সমাধি রয়েছে। বলাটা লেখা হলে বলবে। এবার আমরা আকবরের হচ্ছে সময় গুরুত্বপূর্ণ নবরত্ন থেকে শুরু করে বিভিন্ন ফাউন্ডেশন এগুলো বলে দেবো। স্যার বলো। বলছি 1600-তে আহম্মদনগর চাঁদ বিবি সুলতানা, ওটা কি বললেন? আহম্মদনগর যখন দখল করেছিল, আহমেদনগরে তখন রানী ছিল বা রানী বা দায়িত্বে ছিল চাঁদ বিবি সুলতান। তো চাঁদ বিবি সুলতানা আকবরের এগেনস্টে রেজিস্ট্যান্স করেছিল। যেমন ওই গান্ডোয়ানাতে রানী দুর্গাবতী রেজিস্ট করেছিল আকবরকে, এরকম চাঁদ বিবি সুলতানা আহমদনগরে আকবরকে মানে একটা কড়ি টক্কর যাকে বলা হয় সেটা দিয়েছে। আচ্ছা আচ্ছা। বলো, বলে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার দেখো, এবার আমরা ছোট্ট করে একটু ডিসকাস করব যে আকবর সিংহাসনে তো বসলো, কোনো সমস্যা নেই, ভালো মানে সিংহাসন এই তো আমার প্রশাসনিক কাজকর্ম আকবরের আমরা জেনে নিলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো যে আকবর সিংহাসনে বসে কি কি ব্যবস্থা করেছিল বা কি কি জিনিস করেছিল যেগুলো আমাদের তার রাজত্বের বাইরে জানতে হবে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তাহলে প্রথমত আকবরের গুরুত্বপূর্ণ যে আমরা আজকের দিনে যে মুর্শিদাবাদ শহরটার কথা বলেছি, মুর্শিদাবাদ
ঠিক আছে। এই মুর্শিদাবাদের যে ফাউন্ডার বা ফাউন্ডেশন সেটা কিন্তু আকবরের সময় আকবরই সেটা বানিয়েছিল। আকবরের সময় সেই জায়গার নাম ছিল মাসুকাবাদ, ঠিক আছে, মাসুকাবাদ। তো এই মাসুকাবাদের যে ফাউন্ডেশন সেটা আকবরই হয়েছিল। পরে এই শহরটাকে ক্যাপিটাল বানিয়েছিল কে আমাদের, বলো, বলতে পারবে? মুর্শিদ কুলি খান। তার নাম অনুসারে পরে এটার নাম মুর্শিদাবাদ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার সময় সেই সময় নাম ছিল মাসুকাবাদ, যেটার অ্যাকচুয়াল ফাউন্ডার কিন্তু আকবর। ওকে, মাথায় ঢুকলো? আচ্ছা আচ্ছা, কেউ কিছু বলবে? এবার আকবরের সময় বিখ্যাত, আকবরের সভায় অবস্থিত ছিল বিখ্যাত নবরত্ন, ঠিক আছে, নবরত্ন। নবরত্ন মানে আকবরের সবাই 9জন বিখ্যাত স্কলার সেখানে মানে থাকতেন, ঠিক আছে, 9জন স্কলার আকবরের দরবারে থাকতেন, তাদেরকে একসাথে আমরা নবরত্ন বলে থাকি। যেমন আমাদের বিক্রমাদিত্য, তার দরবারেও ছিল নবরত্ন, সেরকম আকবরের দরবারেও কিন্তু নবরত্ন ছিল। তাহলে সেটা সম্পর্কে আমরা একটু ডিসকাস করি। তাহলে সেই নবরত্নের মধ্যে কে কে ছিল? প্রথমত অবশ্যই আমাদের ছিল টোডরমল, তারপর তানসেন, বীরবল, তানসেন, আর কার আবুল মনে আছে? ফজল, স্যার আবুল ফজল, ফৈজি, আবুল আবুল ফজল, ফৈজি, আর আব্দুল রহিম, আব্দুল রহিম খানে খানা, ঠিক আছে, আব্দুল রহিম বললেই হবে। মোল্লা আর দো পেয়াজা, মুল্লা দো পেয়াজা, মান সিং, মান সিং। হয়ে গেছে 9টা নাকি? আর ফকির আজাউদ্দিন। স্যার ফকির কতজন হলো? আজাউদ্দিন ছিল না? এক, না দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে ফকির আলাউদ্দিন। হ্যাঁ, স্যার ওটা আলাউদ্দিন না আজাউদ্দিন? আজাউদ্দিন, হ্যাঁ ওই ঠিক আছে, আজাউদ্দিন, আজাউদ্দিন। আচ্ছা, তো এরা ছিল নবরত্নের মধ্যে। আচ্ছা, এবার এই নবরত্নের পরে আমরা দেখবো যে এই তানসেন, তানসেন ছিল বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত ছিল তানসেন? গানের ইনি জন্য। হচ্ছে দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে গণেশ তত্ত্ব, একটা হচ্ছে সঙ্গীত সার। সঙ্গীত স্যার, একদম। তো সে এর মধ্যে যে কিছু ফেমাস ছিল তানসেন, সে তানসেনের দুটো বই ছিল, একটা হচ্ছে গণেশ স্তোত্র আর হচ্ছে সঙ্গীত সার। আর এই তানসেনের উপাধি ছিল মিলান, উপাধি ছিল মিলান, তার সঙ্গীতের জন্য তার তানসেন বিখ্যাত সঙ্গীত করতেন। আচ্ছা, আর বেসিক্যালি রামচন্দ্র সিং ছিল যার অনুরোধে তার তানসেন কিন্তু আকবরের দরবারে এসেছিল। আচ্ছা, আর এই যে আমাদের হচ্ছে কি বলে বীরবল, বীরবলের যে প্রকৃত নাম কি ছিল? মহেশ সিং। মহিষ। বীরবল মহেশ সিং ছিল। আর টোডরমল ছিল তার বিখ্যাত অর্থমন্ত্রী, যে কিন্তু শের স্যার শাহের মহেশ দরবার সিং না মহেশ দাস স্যার? সরি 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 ভুল বললো, মহেশ দাস, ঠিক আছে, হ্যাঁ মহেশ দাস, মহেশ দাস, মহেশ দাস। আর আবুল ফজল তার হচ্ছে সভাকবি ছিল, আবুল ফজল, যে হচ্ছে আকবরের বায়োগ্রাফি লিখেছে, আকবরনামা, আকবরনামা। তো এরা ছিল সেই সময় ফেমাস ব্যাপার। আচ্ছা, তো আকবরের যে ক্যাপিটাল ছিল কিন্তু ফতেপুর সিক্রি। আর এই যে মাসুকাবাদ সেই সময় কিন্তু বাংলার ক্যাপিটাল, বাংলার ক্যাপিটাল বা বাংলার সুবার ক্যাপিটাল ছিল। সেই সময় কি হতো, বিভিন্ন সুবাতে বিভক্ত ছিল, তার মধ্যে বাংলা ক্যাপিটাল বা সুবা ছিল মুর্শিদাবাদ। আচ্ছা, এছাড়া আকবর চালু করেছিল কি ইলাহি ক্যালেন্ডার, ইলাহি ক্যালেন্ডার আকবর চালু করে। কিসের জন্য? আকবর একটা ধর্ম চালু করেছিল যেটা হচ্ছে মানে ধর্মনিরপেক্ষ, সেটা হচ্ছে দিন হি ইলাহি। এই দিন হি ইলাহি আকবর প্রচলন করেছিল, যে হিসাবে তিনি ইলাহি ক্যালেন্ডার প্রচলন করেন। আর এই দিন হি ইলাহি একমাত্র গ্রহণ করেছিল কে? রাজা বীরবল। রাজা বীরবল একমাত্র আকবরের যে ধর্ম মানে ধর্ম দিন হি ইলাহি, এটা গ্রহণ করেছিল একমাত্র আকবর।
আর অন্য কেউ কিন্তু আকবরের এটাকে অ্যাড মানে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, এবার আর হচ্ছে আমাদের, হ্যাঁ, আকবর সময়ে 1577-এ আকবর চালু করেছিল মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা, আর যেখানে মনসব কথার অর্থ ছিল পদমর্যাদা, ঠিক আছে? যেখানে মনসব কথার অর্থ ছিল পদমর্যাদা, যে যার মানে পোস্ট আর কি, যে কে কোন পদে রয়েছে তার পদমর্যাদা। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। এছাড়া আকবরের যে সেনাবাহিনী ছিল, মানে সেনা যে ছিল, সেটা হচ্ছে জাট এবং সাওয়ারে বিভক্ত ছিল। জাট ও সাওয়ার। তার মধ্যে জাটে কি হতো, জাট বলা হতো যে কার আন্ডারে কতগুলো ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, সেটা হচ্ছে জাট রিপ্রেজেন্ট করতো। আর সাওয়ার মানে তার আন্ডারে কতজন সৈনিক রয়েছে, কত অশ্বারোহী সৈনিক রয়েছে, সেটা হচ্ছে সাওয়ার রিপ্রেজেন্ট করতো। জাট এবং সাওয়ার তার সময় হতো। আকবরের সময়, সেই সময় যে টোডরমল চালু করেছিল বিখ্যাত তার জাপ্তি ব্যবস্থা, যেটা আমরা দহসালা ব্যবস্থা নামে পরিচিত। সেটা দহসালা ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা আকবরের সময় প্রচলন করেছিল টোডরমল 1579, ঠিক আছে? টোডরমল, এটা অর্থমন্ত্রী ছিল। টোডরমল, টোডরমল চালু করেছিল। এছাড়া আকবরের ইম্পর্টেন্ট এর মধ্যে গুরুত্বপূর্ণ, আকবর হচ্ছে হিন্দুদের ওপর থেকে তীর্থকর তুলে নেন, তীর্থকর আর জিজিয়া তুলে নেন। তার মধ্যে পিলগ্রিমেজ ট্যাক্স বা তীর্থকর যেটা ছিল, সেটা 1563-তে তুলে নিয়েছিল। আর জিজিয়া কর 1564, 1564-এ আকবর তুলে নিয়েছিল। এছাড়া আকবর চালু করেছিল বিখ্যাত একটা অনুবাদ দপ্তর, যেখানে কি হতো যে বিভিন্ন ধরনের বইয়ের অনুবাদ হতো, ট্রান্সলেশন হতো, অনুবাদ দপ্তর, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তার নাম ছিল ইবাদত খানা। তার নাম ছিল ইবাদত খানা বা অনুবাদ দপ্তর, যেখানে বিভিন্ন বই অনুবাদ বা ট্রান্সলেশন করা হতো। অনুবাদ দপ্তর যেটা চালু করা হয়েছিল 1575-এ, কিন্তু গন্ডগোল হওয়ার কারণে এটা 1582-তে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। তাহলে এখানে চালু করা হয়, কিন্তু গন্ডগোলের কারণে এটা বন্ধ হয়ে যায় 1582-তে। আর আকবরের যে বায়োগ্রাফি বললাম, এই যে আকবর নামা করে যে একটু আগে লিখেছিলাম, এই যে আকবর নামা, আবুল ফজল এটা লিখেছিল। এটা কোন কোন ভাষায় লেখা ছিল? ফার্সি। আকবর নামা আরেকটা বই আছে আইন-ই আকবরী, দুটোই আবুল ফজলের লেখা বই। আইন-ই আকবরী আর আকবর নামা দুটো হচ্ছে ফার্সি ভাষায় লেখা আকবরের সময় দুটো বই। আর এখানে লেখার মধ্যে আকবরের আহ হুম, আচ্ছা, আকবরের সময়ে লেখা বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট ছিল রামচরিত মানস। রামচরিত মানস এই সময় লেখা হয়, যার রাইটার ছিল মহাকবি তুলসী দাস। এই কারণে আকবরের সময়কালকে বলা হতো হিন্দি কবিতার স্বর্ণযুগ। এই সময় হিন্দি কবিতার স্বর্ণযুগ বলা হতো। এই সময় রামচরিত মানস আকবরের সময় তুলসীদাস লিখেছিলেন। তারপর আরেকটা বই আছে তাবাকাত ই আকবরী, তাবাকাত ই আকবরী, ঠিক আছে? যেটার হচ্ছে রাইটার, যেটা হচ্ছে নিজামুদ্দিন আহমেদ। নিজামুদ্দিন আহমেদ ওইটা লিখেছিলেন। এটা হচ্ছে আমাদের ফার্সি ভাষায় লেখা, ফার্সি। ক্লিয়ার হলে বলবো।